এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন আর যাওয়া হলো না, কিন্তু সেদিন রাতে ঘটলো এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সে আত্মা যেন ক্ষতি করতে না পারে, এজন্যে বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্টমন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফু দিল এবং দাদা উঠে গিয়ে বলল সব নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সবসময় বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূতের ডাক, আমি সাথে আছি মাসুম। বেশ কিছুদিন পরে আবার আমরা খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেমন ব্ল্যাক ম্যাজিক এবং খুবই রহস্যময় লাশের এই ঘটনাগুলো। সো আশা করছি এনজয় করবেন এবং আমরা প্রতিদিনের ন্যায় আজকেও একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি। এখন প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, কিন্তু সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের উপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউ জানে না। 2011 সালের মার্চ মাসের দিকে একদিন আমি কলকাতার বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই। কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেলপাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেলপাতা অর্পণ করা হয় না। তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে এবং একটা লগাও সেখানে রাখা ছিল দেখলাম, কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না। তাই অজান্তে একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়লো ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়লো নিচে, আমি সেটা খুলে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম যাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু প্রচুর বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। সে যেই মুহূর্তে খুলে ফেলে দিয়েছি তাবিজটা, সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবু আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছাতে হলে একটা মাঠ পেরোতে হবে। সেই মাঠ 5 মিনিট পর আমার বাড়ির মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ পার হওয়ার উদ্দেশ্য রওনা হলাম। মাঠ পেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পিছনে তাকায়, আর তাকিয়ে দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নেই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পিছনে তাকিয়ে দেখি ছায়া মূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ অদৃশ্য বাঁধন ছিঁড়ে গেল। আমি দৌড়াতেই পিছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে বাড়ি এসে কলিং বাজিয়ে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে চাওয়ার পর সব ঘটনা খুলে বলি, কিন্তু সেই দাবিটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয়। তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, তিনি কিছু না শুনেই আমাকে দেখে বললেন, এই জিনিস কোথা থেকে জুটল তোর কপালে? যখন তিনি আমাকে কিছু একটা বললেন, যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন, এবং আমার দিকে ফু দিয়ে বললেন যে এবার গেছে, কিন্তু আবার আসবে।
তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, কি গেছে, কিসের কথা বলছেন আপনি? তখন তিনি বললেন, এক ছায়া মূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। তখন আমার মুখে সব আবৃত্তি শুনে তিনি বললেন, ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়, ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাধা ছিল, আর সে আমাকে মেরে ফেলবে, কারণ সে আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দি থাকতে হয়েছে। তিনি বললেন, এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব নয়। তিনি এক জায়গার এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে এই ব্যক্তির নাম কিন্তু বলছি না, এবং জায়গার নাম বলছি। জায়গাটি হলো বীরভূম জেলার তারাপীঠ, এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে, এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন, তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন আর যাওয়া হলো না, কিন্তু সেদিন রাতে ঘটলো এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সে আত্মা যেন ক্ষতি করতে না পারে, এজন্যে আমার বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্টমন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফু দিল, এবং দাদা উঠে গিয়ে বলল, সব নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সবসময় বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাতটা জেগে কাটালাম। পরদিন দুপুরবেলায় আবার বেরিয়ে পড়ি সেই তারাপীঠের উদ্দেশ্যে। যখন পৌঁছালাম, সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। তাকে সব ঘটনা খুলে বললাম, এবং সেদিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকাতে বসতে বললেন। দীর্ঘ 1 ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারদিকে একটা নিস্তব্ধতা ছেয়ে গেছে, এবং কিছুক্ষণ পরে জোরে জোরে বাতাস বইতে হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল, এবং আরেকটা ছায়ামূর্তি যে ব্যক্তির পাশে আঁকা অন্য এক কুণ্ডিতে এসে স্থির হলো, এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে। সেই চোখে এক তীব্র এক প্রতিহিংসা আমার উপর। সে সাধুকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দি করে বললেন, এই আত্মা এখন বন্দি, আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সে সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন, আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং এইটা একটা ইমেল, আমরা ইমেলটা পড়তে চাই, অ্যান্ড আশা করছি সবার ভালো লাগবে। এর আগে আমরা ছোট্ট একটা বেঁকে যেতে চাই। বেক থেকে ফিরে এসে কিন্তু আমরা একটা ইমেল, আরও একটা ইন্টারেস্টিং ইমেল শুনবো। ছোট্ট বেকের পরে আবারও ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। ব্যাকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা শুনছেন ভূতের ডাক, আমি সাথে আছি মাসুম, এবং আমরা আরও একটা ইমেল পড়তে চাই। এই ইমেলটা খুবই ইন্টারেস্টিং, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ইমেলটা আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাদিদ হাসান শাফিন। আমার 2 বন্ধু তাইয়ুব এবং তাসিন। ঘটনাটি আজ থেকে 30 বছর আগের মেহেরপুর জেলার শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কুক ছড়িয়ে কিছুদূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি, চারপাশে বাঁধঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানর্মাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ। খালিদ বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না, কিন্তু তার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে। তখন ওই সময়ে রোজার ঈদ, বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাকে একটু সেলিব্রেট করা যায় কিনা। ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই।
ঈদের দিন সারা বিকেল বন্ধুর সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় একটু পর বাড়ি পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশানের শেষ মাথায় আসতে এসে শুনতে পায় কি যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমাতে চলে যায় আর ভাবতে থাকে পরশু দিন তো কি করা যায়। এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45 তার ঘুম ভাঙলে সে যেটা দেখে, এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2-3 ফুট উচ্চতায় ভাসছে সে নিজেই, এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে একটু একটু করে। বেশ ভয় পেয়ে যায় সে, দ্রুত দৌড়াদৌড়ি করতে থাকে। একটু পর ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা তার দিকে তাকিয়ে পিছিভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপর ধপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। পরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শিয়াল টেনে আনবে। তো ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভিতরে ফেলে দিতে হবে আর কোনো মতেই এই কাগজটা খুলে পড়া যাবে না। তারপর ভোরে একদিন তোমার দরজার সামনে কিছু একটা পড়ে থাকবে, সেই দিক থেকে শ্মশানের একটা কোণায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগেই দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আর কি। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শিয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে সে গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি পড়ে থাকে তার বাসার সামনে। শ্মশানের একটি কোণায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে খালিদকে সে শুধু এতটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি। মরা টিকটিকি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বয়সে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এই জায়গায় বাঁচিয়ে দিলাম। তোমার কোনো নিকট আত্মীয় সম্পত্তির লোভে এই কাজটি করেছে। আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায় কবিরাজটি ওই চিঠিটিতে কি লিখেছিলেন আর কে বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, এবং প্রশ্নের উত্তর আজও অধারা। এই ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা আরও একটা ইন্টারেস্টিং ঘটনায় যাব। তার আগে ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি এবং ব্রেকের পর আবার ফিরে আসবো। সেই পর্যন্ত শুনতে থাকবেন ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি সাথে আছি মাসুম এবং খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো কিন্তু আমরা পড়ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। আমরা এই মুহূর্তে আরও একটা ইমেইলে যাব। আশা করছি এটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক এনজয় করবেন। যে ঘটনাটা আমরা একটু আগে পড়লাম সেই ঘটনার সাথে কিছুটা মিল আছে আমার মনে হয়। সো চলুন শুনে আসি। সেরকম একটা ঘটনা আমি এই মুহূর্তে যাচ্ছি। লিখেছেন, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ঘটনাটা ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। তার আগে বলে রাখি, আমি খুব একটা ধার্মিক না, অতি প্রাকৃত কোনো কিছুতে আমার অগাধ বিশ্বাসও নেই। আমি এসব ব্যাপারে এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ঘটনাগুলো আজকে শেয়ার করছি তা আমার জীবনে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে শোনা নিছক কিছু ঘটনা হিসাবেই বর্ণনা করছি। আমার কাছে এসব ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না বলে আমি এগুলোকে অতি প্রাকৃতিক হিসাবে ধরে নিচ্ছি। শ্রোতাদের কেউ যদি এগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন আমি তাতে খুশি হব। সম্ভবত আমার জীবনে
ঘটা সর্বপ্রথম অতিপ্রাকৃত ঘটনা। যদিও বলছি আমার সাথে ঘটা, আসলে সেই ঘটনার কিছুই আমার মনে নেই, কারণ আমার বয়স তখন 2 কি 3 বছর হবে। তাই বলা যায় পুরো ঘটনার সাক্ষী আমার বাবা মায়। ঘটনাটি শুনেছি আমার এক আন্টির কাছ থেকে। আমার বাবা মা আমাকে কখনো এই ঘটনাটি জানাননি। এর পেছনে দুটো কারণ থাকতে পারে। তারা উভয়ই যথেষ্ট বাস্তববাদী ও বিজ্ঞান মনস্ক মানুষ, তাই তারা আজও বিশ্বাস করেন ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনাই ছিল। হয়তো তারা এর ব্যাখ্যা জানতেন না। ঘটনাগুলো শুনলে আমার শিশু ঘটনাগুলো শুনলে আমার শিশু মনে মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল ঘটনায় আসি। আমার বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় প্রায়শ আমার বাবা মাকে এক শহর ছেড়ে অন্য শহরে গিয়ে থাকতে হতো। ওই সময়টা তারা ছিলেন ময়মনসিংহ শহরটা ছিল তাদের কাছে নতুন। এর আগে তারা কখনো সেখানে যাননি, কিংবা তাদের পূর্ব পরিচিত কেউ সেখানে জানাও থাকতেন না। আমি শুনেছি ময়মনসিংহে সে সময় পাকা দালানের সংখ্যা যেমন কম ছিল, তবে ধান ক্ষেত আর গাছপালা ছিল প্রচুর। ময়মনসিংহে তারা প্রথমেই যে বাসাটি ভাড়া নিয়েছিলেন সেটি ছিল একটি 3তলা বাসা। বাড়ির একবারে সামনে দিয়ে চলে গেছে ফাঁকা রাস্তা, বাড়ির এক পাশে একটা বিশাল ধান ক্ষেত, আর পেছনের দিক দিয়ে বড় বড় গাছ আর ঝোপঝাড়। এর মাঝে ছোটখাটো জঙ্গল। উল্লেখ করি যে ডক্টর কোয়ার্টারে থাকতে চাইলে কিছু অফিসিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যা তখন সম্পন্ন হয়নি। তাই বাধ্য হয়ে আমাদের ভাড়া বাসাতে শিফট করতে হয়। মানে ওনার বাবা ডক্টর, সেটা উনি বলতে চেয়েছেন যে ডক্টর হতে গেলে কিছু প্রসেসের মধ্যে যেতে হয়, তখন সেটা তাদের হয়নি, এই জন্যে তারা ভাড়া বাসাতেই সেখানে শিফট করতে হয়। বাবা মা আর আমি সেই ফ্ল্যাটে থাকতে লাগলাম। বড় বাসা, ভাড়াও বেশ কম, সবকিছু মিলিয়ে ভালো। তবে সবকিছু ভালো হলেও অনেক মাকড়সার জাল ছিল। হয়তো অনেককাল বন্ধ পড়েছিল ফ্ল্যাটটা। প্রথম দিন কাটে ভীষণ ব্যস্ততায়, আর দ্বিতীয় দিন বাবার ডিউটিতে চলে যান। মা একটা ঝাঁটা বা বারণ বা ভ্রম যেটাই বলেন না কেন সেটা নিয়ে মাকড়সার জালগুলো দেয়াল থেকে ছিঁড়ে ফেলতে শুরু করেন। হঠাৎ লক্ষ্য করলেন ঘরটির একটি কোণায় সিলিংয়ের কাছাকাছি স্থানে দেয়ালের উপর ছোট একটা জিনিস সাজানো। মা ঘেঁষে ওটাকে তুলে ফেললেন। দেখলেন ওটি আসলে স্কেপ টেপের টুকরা দুটো স্ক্রেচ করে দেয়ালে লাগানো ছিল। কালো স্কেচ, ময়লা জমি, রংটাও প্রথমে মা ঠিকমতো বুঝতে পারেননি। কষ্টার ভিতর থেকে বের হয়ে এলো একটা তাবিজ। মা ব্যাপারটি আমলে নিলেন না। তারপর একে একে মা এরকম কালো টেপ সাদা আরও 3টি খুঁজে পেলেন বাসার ঘরে, অন্য আরেকটি ঘরে, শোবার ঘরে এবং আরেকটা ওয়াশরুমের কোণায়। মা লক্ষ্য করলেন ওই 4টি তাবিজ পুরো ফ্ল্যাটের 4টা কোণায় লাগানো। সবগুলো দেয়ালে সাঁটানো ছিল একইভাবে। তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না এবং তাবিজগুলো তিনি ময়লা ঝুড়িতে ফেলে দিলেন। এসবে আমার বাবা মার কোনো বিশ্বাস ছিল না। এ ঘটনার অনেক কাল পর মা বুঝতে পেরেছিলেন ঘটনার শুরু মূলত সেদিন থেকেই। নতুন বাসায় মা আমাকে নিয়ে এক ঘরে ঘুমাতেন, আর বাবা রিডিং রুমের সেই ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছিলেন। সেদিন মাঝরাতে বাবার রিডিং রুম থেকে হঠাৎ ওয়াশরুমে ঝুপ করে অনেকখানি পানি ফেরার শব্দ পেলেন। মা তখন শোবার ঘরে আমাকে নিয়ে ঘুমাচ্ছেন। প্রথমত বাবা ভাবলেন মাই বোধহয় ঘুম ভেঙে উঠেছেন। পরক্ষণে বাবার মনে পড়ল মায়ের ঘুম খুব গাঢ়। একবার ঘুমালে তিনি সকাল হওয়ার আগে ঘুম থেকে ওঠেন না। আমি নাকি এই ভেবে তিনি দ্রুত ছুটে যান ওয়াশরুমের দিকে, আর তখনই দুমদাম শব্দ, যেন খুব বড় আর অত্যাধিক ওজনের কেউ একজন দৌড়ে চলে গেল। শব্দটা বারান্দা পর্যন্ত গিয়ে থেমে যায়। আমার বাবা খুব সাহসী মানুষ, তাই মাকে তিনি এই ব্যাপারটা না জানিয়েই নিজের ব্যাখ্যা বের করার চেষ্টা করতে লাগলেন। এরপর প্রতি রাতেই এরকম দৌড়ানোর শব্দ, টয়লেটে পানি ঢালা, রান্নাঘরে ঝনঝন শব্দ ক্রমাগত চলতে লাগলো। কিন্তু বাবা খুবই আশ্চর্য হলেন যখন লক্ষ্য করলেন মাঝরাতে তার ফ্ল্যাটে এত শব্দ হওয়ার পরেও নিচের ফ্ল্যাটগুলো থেকে কমপ্লেইন আসতো না। এদিকে হঠাৎ একদিন সকালে বাবা চা যখন খাচ্ছিলেন, মা খুব বিরক্ত হয়ে বলে উঠলেন, উফ, আর পারি না,
আর পারি না তোমাকে নিয়ে। কতবার বলেছি রাতে বিস্কিট খেলে কৌটার ঢাকনাটা ভালোভাবে চাপ দিয়ে আটকাবে, তাই দেখি কৌটার ঢাকনা ঠিক মতো লাগানো নেই। একদিন বিস্কিট বাতাস ঢুকে সব শেষ হবে। বাবা চা রেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বললেন, সব গোছাও, বাসা চেঞ্জ করব। মা তো অবাক, সে কি অ্যাডভান্স না দেওয়া আছে? আর এখন মাসের মাঝখানে বাসা পাবো কোথায়? বাবা বললেন, খুঁজে দেখছি। এটা নিয়ে বাবা মায়ের মধ্যে আর বেশি আলোচনা হয়নি। বাবা হন্য হয়ে বাসা খুঁজতে লাগলেন। এ থেকে একদিন রাতে আমি আর মা মশারি টাঙিয়ে যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই বাবা আমাদের খাটের পাশে দাঁড়িয়ে আছেন। গায়ে জামা নেই, লুঙ্গি পরা, এক হাতে আমার স্কুল ব্যাগ, যেটি আমি ঢাকায় থাকাকালীন সময়ে আমার নার্সারি স্কুলে নিয়ে যেতাম। এই নার্সারি স্কুলে নিয়ে যেতাম, আর অন্য হাতে আমার পানির পট। বাবা হাত পা চারদিকে মিলিয়ে দাঁড়িয়ে আছেন। সিলিংয়ের দিকে তাকিয়ে মুখ করে আবছা আলোয় তাই দেখছিলাম আমি, এবং প্রচণ্ড ভয় করতে লাগলো। মাকে ডাকবো না খাট থেকে নেমে গিয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব বাবা কি চায়, বুঝতে পারছি না আমি। মশারিটা তুলতেই হঠাৎ মা আমার হাত চেপে ধরে আমাকে দেয়ালের সাইডে নিয়ে নিজে আমার পাশটাতে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আমাকে কোলের মধ্যে চেপে ধরে রাখলেন এবং বিড় করে কি যেন বলতে লাগলেন। আমার প্রশ্ন হলো, তাহলে মাও কি দেখছেন জিনিসটা? আমি একসময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মা বাবাকে জিজ্ঞেস করেন, শরীর তো খারাপ মনে হচ্ছে, সারা রাত ঘুমাওনি? মা কিছু বললেন না, কিন্তু আমি বলে দিলাম বয়সের তুলনায় দ্রুত কথা বলতে শিখেছিলাম, তাই সব কথা গুছিয়ে বলতাম। মা আমাকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু বাবা পাত্তা না দিয়ে পুরো ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। একদিন বাবা ফজরের আজানের আগে বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ বারান্দার কাছেই বাগানের বড় একটা গাছ, সেই গাছের মগডালে ধূপ করে আগুন জ্বলে উঠলো। বাবা তো শক্ত, কারণ কোনো কারণ ছাড়াই আগুন, তিনি থ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আগুন যেহেতু ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশের কয়েকটা বড় গাছও সেটা ছড়িয়ে গেলে নিচে একতলায় টিনের বাড়িতে থাকতেন কেয়ারটেকার। তিনি প্রথমে বের হয়ে চিৎকার করলেন। বাবা হুঁশ ফিরল। তিনি নিচ থেকে ছাদ থেকে পানি ছিটিয়ে দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছিলেন। আগুন পুরোপুরি আগুন নিভছিল না। ফজরের আজান দিলেই সবাইকে চমকে দিয়ে আগুন নিচ থেকে নিভে যায়। সবাই ভাবলো কেউ হয়তো ছাদ থেকে ওই গাছটার উপর জ্বলন্ত কোনো সিগারেট বা কিছু একটা ফেলেছে, কিন্তু বাড়িওয়ালা নিশ্চিত করলেন ছাদ তালা বন্ধই ছিল। তিনি ছাড়া আর কেউ ছাদের চাবি কারো কাছে নেই। সবকিছু যখন খুব বেশি রহস্যময় হয়ে উঠছিল, তখন হঠাৎ একদিন আমাদের বাসায় এসে হাজির হন এক ভদ্র মহিলা। আমাদের আগেও তিনি তার পরিবার এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বেশ অনেক বছর আগে তিনি এসেছিলেন আমাদের বাড়িওয়ালার সাথে দেখা করতে। উপরতলায় একজন ডাক্তার থাকেন, এ খবর পেয়ে, বেশ কিছুদিন আগে আর কি সেটা বলেছেন তিনি। এ খবর পেয়ে তিনি আমাদের বাসায় আসেন। বাবার সাথে তার একটা সমস্যা নিয়ে আলোচনা করেন। জিজ্ঞেস না করতেই তিনি আমার বাবাকে আলাপের এক পর্যায়ে বলেন, জানেন বাসায় জিন আছে এখানে। তারপর তিনি সেই তাবিজের ব্যাপারটা বলেন। তিনি জানান অনেক আগে ফ্ল্যাটটিতে একটা বৃদ্ধা থাকতেন। তার সন্তানরা তার কোনো খোঁজ খবর নিতেন না। একাকিত্ব কাটাতে তিনি কোরআন পড়ে সময় কাটাতেন। তিনি জিন ডাকার জন্য বা জিনের আমল করতেন। এই ফ্ল্যাটটিতে বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভদ্র মহিলার মতে জিনটা হয়তো ফ্ল্যাটের মধ্যেই রয়ে গিয়েছিল। এ ঘটনার কিছু পরে আমরা ফ্ল্যাট শিফট করে নতুন বাসায় চলে আসি। তিনি বলেছেন তিনি আরও কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন এবং আমি আশা থাকবো যে আপনি ঘটনাগুলো পাঠান। আমরা সে ঘটনাগুলো অবশ্যই আমাদের লিসেনার যারা আছে তাদের কাছে আমরা পড়ে শোনাবো। এবং আপনারা যদি আপনাদের ঘটনাগুলো পাঠাতে চান তাহলে সহজ একটা উপায় আছে, আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে। এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutetdak@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘুরে যাওয়া কিংবা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আবারও কোনো ঘটনা নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ভূতের ডাক। ভূতের ডাক।